আমি বলি আরএসএস এর দুটি বাড়ি, একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে বিজেপি। দেখছেন না, সকাল বিকাল বিজেপি থেকে তৃণমূল যাচ্ছে, বিকালবেলা আবার তৃণমূল থেকে বিজেপি আসছে। মনে হচ্ছে দুই ভাইয়ের দুটো বাড়ি, একই বাবা। আরএসএস যে যখন খুশি যেটা ভালো লাগছে সেই বাড়িতে গিয়ে থাকছে। এই যে এটা একটা অগণতান্ত্রিক এবং আমাদের দেশে বহুদলীয় যে ব্যবস্থা, সংসদীয় যে ব্যবস্থা, তার প্রতি অবমাননা। সিএ চালু হয়েছে এবং সিএতে এমন কিছু নিয়ম রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আসলে যারা বাংলায় এসছেন, আগে এসছেন, তারা হয়তো এখন বহিরাগতদের পর্যায়ে পৌঁছে যাচ্ছেন বা বাঙালি আর থাকবেনই না, নাগরিকত্বই হারাবেন। কি বলবেন? সিএএ আর এনআরসি দুটোর মধ্যে গুণগত পার্থক্য আছে। সিএএটা কোনো রেজিস্টার্ড নাগরিকের কোনো ব্যাপার না, এটা ধাপ্পাবাজি। আসলে একটা হিন্দুত্ব বোধ জাগ্রত করার জন্য যেমন রাম মন্দির তৈরি করা হচ্ছে, তেমনি ভোটের আগে এই সিএএ আইনি কার্যকরী করা হলো। এটা কমপ্লিটলি ধাপ্পাবাজি, নির্বাচনী চমক, হিন্দুত্বের সুরসুরি, এছাড়া এটা কিচ্ছু না। শর্ত তো এরকমও রয়েছে যে যারা নাকি বাইরে থেকে এসছেন আগে, তাদেরকে সেই তখনকার সার্টিফিকেট দেখাতে হবে, সেখানকার জমি দলিল এই সমস্ত দেখাতে হবে। তারা সেগুলো কোথা থেকে পাবে? বলছি তো আসলে এটা ধাপ্পাবাজি, এসব কিছুই হবে না। ওই আসামে এটা করতে পেরেছিল তার কারণ আসাম হাইকোর্টের একটা রায় ছিল। তা কী হয়েছিল, 20 লক্ষ মানুষকে কনসেন্ট্রেট ক্যাম্পে রেখে দিয়েছিল, তার মধ্যে 14 লক্ষ মানুষ হচ্ছে হিন্দু। তো এইটা এই যে স্লোগান তুলছে হিন্দুত্বের গ্যারান্টি, হিন্দু, তাদের নিরাপত্তা, তাদের প্রোটেকশন, তাদের আশ্রয় স্থল হচ্ছে ভারতবর্ষ এবং মোদী সরকার। তো ওই 20 লাখ লোকের মধ্যে 14 লাখ হিন্দু হলো কী করে? এখানে এইসব মাদ্রামো করলে আমরা এসব বরদাস্ত করবো না। এটা পশ্চিমবাংলা। মুসলমান শব্দটাকে এতটা টার্গেট করা হচ্ছে কেন? মুসলমান মানে বহিরাগত? সেটা ওরাই বলতে পারে। আমাদের দেশের পরম্পরা হচ্ছে হাজার হাজার বছর ধরে এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থেকেছে। আকবর বিয়ে করেছিলেন হিন্দুর মেয়েকে। আকবরের ছেলে, যিনি পরবর্তীকালে জাহাঙ্গীর নবাব হয়েছিলেন, সম্রাট হয়েছিলেন, তিনি হচ্ছেন যোধাবাইয়ের ছেলে। আকবর হচ্ছে বাবা, যোধাবাই হচ্ছে মা। এই পরম্পরা নিয়ে আমরা আছি। স্বাধীনতার লড়াই হয়েছে ইংরেজদের বিরুদ্ধে, হিন্দু মুসলমান একসঙ্গে, ভারতীয় হিসেবে ভারতের স্বাধীনতার জন্য। স্বাধীনতা আমরা পেয়েছি এই দ্বিচার জাতি তত্ত্বের নাম তুলে দেশটা ভাগ করেছিল। তো মুসলমান কান্ট্রি হয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তান আবার দুভাগ হয়ে গেল কেন? বাংলাদেশেও তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল, পাকিস্তানও ছিল, দুটো দেশ ভাগ হলো কেন? ধর্ম মানুষের সমস্যা না, মানুষের সমস্যা হচ্ছে স্বাধীনতা, শীত দ্বারা সোজা করে বেঁচে থাকা, পেট ভরে খাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মাথার উপর ছাদ, এই হচ্ছে মানুষের দাম, মানুষের লড়াই। ধর্মটা কোনো সমস্যা না, এরা ধর্মটাকে নিয়ে সমস্যা তৈরি করছে। কে হিন্দু কে মুসলমান, এই লড়াই তো বাঁধানো হয়েছে, তৈরি করা, এবং ওরা এখনও সেই ব্যবসা করে খাচ্ছে, সেই ব্যবসা করে খেতে চায়। অশিক্ষিত দরিদ্র মানুষকে উস্কাচ্ছে, ভড়কাচ্ছে, বিপদগামী করছে, উত্তেজিত করছে। মমতা ব্যানার্জি বলছেন যে যাদের বহিরাগত বলা হবে বা যাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না, তাদেরকে নাকি উনি শেল্টার দেবেন। বহিরাগত তত্ত্বটাই তো আমি বুঝি না। বিজেপিকে মমতা গালাগাল দেয় বহিরাগত বলে। তা তিনি হঠাৎ এই যে কি পাঠানকে দিয়ে বহরমপুরে প্রার্থী করলেন, গুজরাটের বাসিন্দা, যে বাঙালি জানে না, সে কি বাঙালি নাকি? সেও তো বহিরাগত। আমরা বহিরাগত তত্ত্বে বিশ্বাস করি না। ভারতবর্ষে যারা বাস করে, ভারতবর্ষের যারা নাগরিক, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করতে চাই। দেশটার নাম ভারতবর্ষ। তার মধ্যে বাংলা একটা রাজ্য, গুজরাট একটা রাজ্য, কেরালা একটা রাজ্য। গুলিয়ে ফেললে তো হবে না। যেমন প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ভাষা, তার সংস্কৃতির স্বাধিকার, তার স্বাধীনতা আছে, তেমনি আমাদের বুঝতে হবে আমরা ভারতীয় সকলে। এই সবটা মিলিয়ে এই বহুত্বের মধ্যেই ভারতবর্ষ, এটাই আমাদের পরম্পরা, এটাকে রক্ষা করতে হবে। এখানে বহিরাগত প্রশ্ন আসছে করতে হবে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একজন এক্স জাস্টিস ছিলেন, তিনি হয়তো এখন রাজনীতিতে যোগ দিয়েছেন। হঠাৎ করে এরকম একটা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী হয়ে গেলেন। আমি তো নিজেই হতবাক। অ্যাকচুয়ালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিচারক থাকাকালীন এবং তারও আগে আমি যতদূর শুনেছি, তিনি একজন সজ্জন, ভদ্র, শিক্ষিত এবং প্রগতিশীল মানুষ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পান না, লড়েন। বিচারকের ভূমিকায় তাকেও সেইভাবে দেখা গেছে। ইদানিংকালে বিশেষ করে
এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এসএসসিতে বা টেটে তার যে ঐতিহাসিক কতগুলো রায় পদক্ষেপ আছে, তাতে তিনি অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার এই বঞ্চিত শিক্ষিত বেকার যুবকদের কাছে প্রায় ভগবান হয়ে গেছিলেন। হঠাৎ তিনি এই জায়গা থেকে জাম্প করলেন, ঝাঁপ মারলেন, অগ্নিকুণ্ডে। কিন্তু আমার কাছেও বিস্ময় যে কেন তার এটার প্রয়োজনীয়তা কী ছিল। তিনি বিচারক হিসেবে থাকতে পারতেন, মহান হিসেবে থাকতে পারতেন, আমাদের দেশে বিচার ব্যবস্থার একটা উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বেঁচে থাকতে পারতেন। সাম্প্রদায়িক একটা ফ্যাসিস্ট শক্তি যারা আরএসএস দ্বারা পরিচালিত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরএসএসের ইতিহাস জানেন না তা তো না। আরএসএসের 1925 সালে নাগপুরে জন্ম হয়েছিল। তারপর থেকে তারা ইংরেজদের দালালি করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে। এসব ইতিহাস অভিজিৎ গাঙ্গুলির অজানা না। তা সত্ত্বেও কী করে তিনি কুর্নিশ করছেন মোদিকে, যারা দেশটাকে বেচে দিচ্ছে, চাকরির সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ সমাজে দরকার, কিন্তু তিনি একটা ভুল জায়গায় গিয়ে অবস্থান করবেন। এতে আমি জানি না উনি ওখানে টিকতে পারবেন কিনা। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে বড় স্বার্থে কাজ করার জন্য উনি রাজনীতিতে গেছেন। আইনে কি সেই স্বার্থটা পূর্ণ হতো না, বা আইন কি মানুষকে সেটা দিত না? বড় স্বার্থটার ব্যাখ্যা কি? নিজের স্বার্থ। বড় স্বার্থ তো হচ্ছে দেশ। একটা শিক্ষিত, রুচিশীল, প্রগতিশীল মানুষের কাছে সব থেকে বড় স্বার্থ হচ্ছে দেশটাকে প্রগতিমুখী করা। তাহলেই দেশের মানুষ ভালো থাকবে, তাহলেই আমি ভালো থাকবো। এই শিক্ষা নিশ্চয়ই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আছে। সিএ ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে? দেখুন, এক ধরনের অবুঝ মানুষ তো আমাদের দেশে আছে, না হলে যুগ যুগ ধরে ধর্মের সুশুরি দিয়ে। আচ্ছা বলুন তো, কোন মানুষের কাছে রামটা সমস্যা? রামের পুজো, রামকে দেবতা মানা না মানা, এ তো দেশের মানুষের স্বাধীনতা আছে, সাংবিধানিক স্বাধীনতা। তা নিয়ে সমস্যা কোথায়? কিন্তু লোককে তো বুঝতে হবে যে রামকে আমি পুজো করবো আমি বেঁচে থাকলে, তবে তো। আমার পেটে ভাত নেই, আমার ছেলেটা লেখাপড়া শিখতে পারছে না, আমার স্ত্রী চিকিৎসা করতে পারছি না, আমার ঘরে রোদ ঢুকছে, জল ঢুকছে, ছাদ দিতে পারছি না। তারা ভাববে না এটা যে কোনটা প্রায়োরিটি? আমি বাঁচলে তবে তো ভগবান, আমি মরে গেলে ভগবান রইল কি না রইল তা দিয়ে গেল এলো কি? এর সুযোগ নিচ্ছে না। এই গরিবী, এই সরলতা, সাদাসিধে আমাদের দেশের মানুষ তার সুযোগ তুলছে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার জন্য। বিজেপি সংবিধান দেখাচ্ছে, বলছে যে সংবিধানে লেখা আছে একমাত্র কেন্দ্রীয় সরকারেরই এটা দায়িত্ব বা কর্তব্য যে দায়িত্ব মানে নাগরিকত্ব দেওয়ার দিকে। তো যারা প্রতিবাদ করছে তারা কেন প্রতিবাদ করবে? যাতে প্রতিবাদ করা তাদের অধিকারই নেই। সব থেকে বড় সংবিধানের বড় কথা কি বলুন তো, যে আমাদের দেশে প্রত্যেকটা মানুষের ধর্মাচরণের অধিকার আছে। যে ধর্ম পছন্দ করেন সেটা আচরণ করতে পারে, কিন্তু আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই। আমাদের দেশে আইন ছিল, দেশে নির্বাচন কমিশন সিলেকশন করবে 3টি লোক। একটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, দ্বিতীয় জন হচ্ছে বিরোধী দলের নেতা, তৃতীয় জন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পাল্টে দিল। এখন হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং সরকারের ক্যাবিনেটের কোনো একজন মন্ত্রী প্রধানমন্ত্রী ঠিক করে দেবেন। তাহলে কী হলো? এটা নিরপেক্ষ রইল? তার মানে প্রধানমন্ত্রীর 2টো ভোট আর বাকিদের 1টা ভোট। তার মানে মোদি যাকে মনে করবেন তিনিই নির্বাচন কমিশনার হবেন। এটা সংবিধান। যিনি সংবিধানকে সব থেকে বেশি পদদলিত করছেন, অপমানিত করছেন, অবহেলা করছেন, অস্বীকার করছেন, তিনি আবার সংবিধানের দোহাই দিচ্ছেন। মানুষকে বুঝতে হবে তো। শেষ প্রশ্ন, বলা হচ্ছে লোকসভা ভোটটা 2টো দলের মধ্যেই, আর কোনো দলের এখানে জায়গা নেই, একটা তৃণমূল একটা বিজেপি। তো এই তৃণমূল বা বিজেপি কে বাঙালির জন্য ভালো হবে শেষ পর্যন্ত? আমি বলছি এই কথাটাই তো, এই কনসেপ্টটাই তো ভুল। আমাদের দেশটা হচ্ছে বহু দলের, বহু দলীয় শাসনের দেশ। এখানে গণতন্ত্র অবাধ, এবং এই সংবিধান সমস্ত রাজনৈতিক দলকে অধিকার দিয়েছে তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করার, আন্দোলন করার, লড়াই করার, মানুষকে বোঝানো। সেইখানে 2 দলের কোশ্চেন যারা তোলেন তারা কি সংবিধান মানেন? তারা কি গণতন্ত্র মানেন? ওই 2 দল ছাড়া কি ছাগলের 3 নম্বর বাচ্চা বাকি দলগুলো? তাদের কি সাংবিধানিক অধিকার নেই? সেটা আগে বলুন না, তারপর দ্বিদলীয় ব্যবস্থায় আসবেন। ওরা চাইছে দ্বিদলীয় ব্যবস্থা, আইদার অর। এই যেমন আমেরিকা আছে, ব্রিটেনে আছে, বড় লোকের 2টি দল,
আমি বলি আরএসএস এর দুটি বাড়ি, একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে বিজেপি। দেখছেন না সকাল বিকাল বিজেপি থেকে তৃণমূল যাচ্ছে, বিকালবেলা আবার তৃণমূল থেকে বিজেপি আসছে। মনে হচ্ছে দুই ভাইয়ের দুটো বাড়ি, একই বাবা আরএসএস, যে যখন খুশি যেটা ভালো লাগছে সেই বাড়িতে গিয়ে থাকছে। এই যে এটা একটা অগণতান্ত্রিক এবং আমাদের দেশের বহুদলীয় যে ব্যবস্থা, সংসদীয় যে ব্যবস্থা, তার প্রতি অবমাননা।